সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয় যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও তোমাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ এই করোনাকালীন সময়ে একটু ভালো থাকাটা একটু চ্যালেঞ্জের ব্যাপার। তারপরেও তোমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছো, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসের আলোচ্য সূচিতে কি আছে আমরা একটু দেখে আসি। দেখতে দেখতে আমরা আসলে অনেকগুলো ক্লাসই করে ফেলেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত বোধ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান ক্লাস, কোর্স কোড ২১২৭০১। কোর্সের নাম হলো বলবিদ্যা। লেকচার নম্বর আজকে আমাদের 14 নম্বর ক্লাস। লেকচারের শিরোনাম হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য, জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। তার মানে আমরা আজকে দুইটা টপিকস পড়ার চেষ্টা করবো। একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, আর একটা হচ্ছে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা যায় সেটা শিখবো। এ পর্যায়ে আমি তোমাদের সাথে আছি বি.এম. নাহিদ নেওয়াজ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। আর আমি বর্তমানে সরকারি এম.এম. কলেজ যশোরে কর্মরত রয়েছি। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে nahid121phy@gmail.com। তোমরা একটু দেখে নিতে পারো, এখানে লেখা আছে nahid121phy@gmail.com। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে দেখি আলোচনা সূচিতে কি কি আছে সেগুলো একটু দেখে আসি। তো আলোচ্য সূচিতে আমরা প্রথমেই দেখি যে সমান্তরাল অক্ষ উপপাদ্য সময়ের বর্ণনা প্রতিপাদন করো। অলরেডি আমরা আমাদের হিসেবে বলেছিলাম, আমরা যে টপিকগুলো পড়বো সেখানে উল্লেখ করেছিলাম যে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য পড়বো, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য সময় বর্ণনা এবং প্রতিপাদন করবো। আরেকটা হলো যে কোনো ব্যাসের সাপেক্ষে একটি নিরেট গোলকের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা আসলে গত ক্লাসও দু একটা ক্লাস এর আগেও আমরা করেছি, অবিলম্ব অক্ষ উপপাদ্য পড়েছি। আজকে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদের পড়ার বিষয় রয়েছে। তো আমরা এই সমান্তরাল অক্ষ উপপাদ্য কিভাবে আসে এটা একটু দেখে আসতে পারি। আমরা একটা ছবি এখানে দেখতেছি যে এইটা একটা অক্ষের সাপেক্ষে এই পাঁচটা ঘূর্ণায়মান, আর এর থেকে এই দূরত্বে আরেকটা দণ্ড রয়েছে এবি। এবি আরেকটা অক্ষ রয়েছে, যে এই যে পরপর এবি এবং সিডি দুইটা কিন্তু সমান্তরাল পাত। আর এই ক্ষেত্রেই এবার কিভাবে সমান্তরাল অক্ষ উপপাদ্য আসে সেটা আমরা একটু খেয়াল করব। তোমরা যদি, আমি বারবার বলেছি, তোমরা যদি চিত্রটা ভালো বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো বুঝতে খুব বেশি একটা অসুবিধা হবে না। আমরা সংজ্ঞার মধ্যে কি বলতেছি একটু খেয়াল করো। যে কোনো পাতের সাপেক্ষে, এই যে কোনো পাত এ বি হতে পারে, পি কি হতে পারে, এই পাশের পাত হতে পারে, ডানে হতে পারে, বামে হতে পারে, উপরে হতে পারে, নিচে হতে পারে, যে কোনো পাশে হোক, যে কোনো পাতের সাপেক্ষে কোন সমতল পাতলা পাতের জড়তার ভাগ, তাহলে যে কোনো পাতের সাপেক্ষে কোন সমতল পাতলা পাতের জড়তার ভাগ, তার মানে এই যে টোটাল এই যে সমতল পাতলা পাত রয়েছে এটার জড়তার টোটাল পাতটির জড়তার ভ্রামক বলতেছি। পাতটির ভার কেন্দ্রগামী তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে, এই যে এর ভার কেন্দ্রগামী, এই দেখো জি, এই জিতে আছে পাতটির ভার কেন্দ্রগামী তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে, এই যে সমান্তরাল অক্ষ এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এবং তার মানে এই যে অক্ষের সাপেক্ষে সিডি যে অক্ষ, এবি যে অক্ষ, তার সাপেক্ষে সিডিতে যে আমার জড়তার ভ্রামক আছে, মানে আমার এক লাইনে খেয়াল করো, এই পাতের মোট পাতের জড়তার ভ্রামক হবে এই কেন্দ্রে কেন্দ্রীভূত আছে জড়তার ভ্রামক এবং পাতের ভর, এই পাতের ভর ও ওই অক্ষের মধ্যবর্তী দূরত্ব, এই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সমান। তার মানে আমরা যদি নর্মাল ধরতে পারি আই সমান, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভর হবে আইজি প্লাস পাতের ভর আছে বড়দের এম, আইজি প্লাস ওই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সমান পাতের ভর এম
ও ওই অক্ষের মধ্যবর্তী দূরত্বের, তাহলে এম এইচ স্কয়ার। কথা বুঝতে পেরেছো কিনা? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলেছি আবার একটু খেয়াল করে শোনো। আমি বলতেছি যে কোনো পাতের সাপেক্ষে কোনো সমতল পাত্রের জড়তার ভ্রামক আই। আমি নরমাল কল্পনা করলাম আই সমান পাত্রীর ভার কেন্দ্রগামী তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। সমান্তরাল অক্ষ কোনটা? এই যে সিডি যে পাতটা, এটার এর সাপেক্ষে জড়তার ভ্রামক হলো আইজি। তাহলে আইজি যদি আমি ধরি, তাহলে আই সমান আইজি প্লাস পাতের ভর বড় হাতের এম ও ওই অক্ষের মধ্যবর্তী দূরত্ব কত? এইচ। এটার মধ্যবর্তী দূরত্ব এইচ এর স্কয়ার, তার মানে এম এইচ স্কয়ার। তাহলে আমরা দেখি তো সংজ্ঞা অনুসারে আমাদের লেখা ঠিক আছে কিনা। আই সমান আইজি প্লাস এম এইচ স্কয়ার, ঠিক আছে? দেখো তো। জি স্যার। তার মানে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রথমত আমরা আই জি এবং এম এইচ, এই যে আমরা যে মূল যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা যদি আমরা আমাদের মতন করে চিন্তা করি, তাহলে আমরা আবারও বলতে পারি যে কোনো পাতের জড়তার ভ্রামক ওই পাতের ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই পাতের মোট ভর এবং ওই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। অর্থাৎ এই যে আইজি প্লাস এম এইচ এর সমান আছে মোট পাতের জড়তার ভ্রামক হলো আই। কি পারা যাবে? জি স্যার। গুড। তাহলে আমরা একটু দেখে আসি যে আমাদের পরবর্তী ধাপে কি আছে। তাহলে আমরা এই ইকুয়েশনটা বের আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। আমরা ছবি এখানে রয়েছে, আমরা ছবিটার একটু বর্ণনা শিখি এবার। মনে করি এই যে কোনো একটা পাথ, এটা নাম দিলে ভালো হতো। তুমি যে কোনো একটা নাম তুমি ইচ্ছা করলে দিয়ে দিতে পারতে। সিডি একটা, যে কোনো একটা পাথ এর মধ্যবিন্দু অর্থাৎ ভার কেন্দ্রগামী একটা অক্ষ, সেটা হলো সিডি, সমান্তরাল একটি অক্ষ এবি, তার মধ্যবিন্দু দূরত্ব হলো এইচ। আর এই যে পাতের মধ্যে বিভিন্ন গুলো কণা আছে, অসংখ্য কণা আছে, এন সংখ্যক কণা আছে ধরে নিন। তাদের ভর যথাক্রমে এই দেখো M1, M2, M3, M4, M5 Mn, অনেক হাজার হাজার কোটি কোটি কণা থাকতে পারে। সবার কণাগুলো আমরা একবারে ভর আলাদা আলাদা করে নির্ণয় করতে পারি। আরেকটা হলো এই প্রধান অক্ষ থেকে অর্থাৎ এই থ্রিডি অক্ষ থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব, এই ভরের দূরত্ব যথাক্রমে এই ভর যে কণাগুলো বলেছি, কণাগুলো দূরত্ব যথাক্রমে R1, R2, R3, আর বিভিন্ন ধরনের কণা হতে পারে। এবং এই সিডি থেকে এই যে একটা অক্ষ কল্পনা করেছি সমান্তরাল অক্ষ, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো এইচ। এই পর্যন্ত বুঝতে সময় কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। বুঝতে পেরেছো তাই তো? জি স্যার, বুঝতে পারছি। মানে আমরা যদি নরমাল করে বলি, একেবারে নরমাল করে, যে একটা পাত আছে, তার বিভিন্ন অনেকগুলো কণা আছে, এন সংখ্যক কণা আছে, তাদের ভর যথাক্রমে M1, M2 এবং M3, এবং সিডি থেকে তাদের দূরত্ব যথাক্রমে R1, R2, R3, এবং এই সিডি থেকে এবি যে আমরা সমান্তরাল পাত কল্পনা করতেছি, তার মধ্যবর্তী দূরত্ব হলো এইচ। কি পারা যাবে? জি স্যার, পারবো। তাহলে আমরা একটু দেখে আসি যে আমরা কি আসলে এখানে লেখা আছে। ধরি পাতটি M1, M2, M3 ইত্যাদি ভরের সমন্বয় গঠিত। সিডি অক্ষতে কণাগুলো দূরত্ব যথাক্রমে R1, R2, R3 ইত্যাদি। তাহলে আমরা একটা এবি এর সাপেক্ষে, এই যে এবি এর সাপেক্ষে M1 ভরের কণার জড়তার ভ্রামক নির্ণয় করতে পারি আমরা। কিভাবে সেটা একটু দেখে আসি। তাহলে এবি অক্ষের সাপেক্ষে M1 ভরের কণার জড়তার ভ্রামক হবে M1 × R1 + H তার হোল স্কয়ার। এখানে কিন্তু একটু তোমাদের ব্রেনটাকে একটু কনসেন্ট্রেশনটা একটু বাড়াতে হবে। খেয়াল করো, এবি অক্ষের সাপেক্ষে M1 ভরের কণার জড়তার ভ্রামক। তাহলে এবি এর সাপেক্ষে তার মানে দূরত্ব কতটুকু হচ্ছে খেয়াল করো। এই তো আছে সিডি পর্যন্ত, আর M1 ভরের কণার দূরত্ব মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R1। তাহলে এই এবি থেকে M1 ভরের কণার মোট দূরত্ব হলো R1 + H। এই পর্যন্ত বুঝতে পারবেন না সবাই? জি স্যার। গুড। তাহলে এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে মোটামুটি আমরা বেশ খানিকটা আগায় গেছি। খেয়াল করো, এটা এতটুকু দূরত্ব, এবি থেকে সিডির দূরত্ব হলো এইচ, আর এই সিডি থেকে M1 ভরের কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R1। তাহলে মোট মিলে দূরত্ব হবে কি R1 + H। তাহলে আমরা জানি জড়তার ভ্রামক I সমান mR² বা mx², যাই বলেন, এর মধ্যে মধ্যবর্তী দূরত্বের বর্গ।
তাহলে m1 হলো ভরের কণার, ওই যে বলেছি m1 ভরের কণার জড়তার ভ্রামক, তাহলে m1 ইনটু মধ্যবর্তী দূরত্ব r1 প্লাস a স্কয়ার হোল স্কয়ার। এটাকে যদি আমরা এক্সটেনশন করি তাহলে আমরা এখানে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা বসাইছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর কোনো কাজ করিনি। এবার এই পুরোটা গুণ করে দিয়েছি, গুণ করে দিলে আমরা যে মানটা পেয়েছি m1 r1 স্কয়ার প্লাস 2 m1 r1 h প্লাস m1 h2 তার স্কয়ার। এ পর্যন্ত বুঝতে পারো সবাই? কিছুই করিনি, জি স্যার, কিছুই করিনি, শুধু গুণ করে দিয়েছি। গুণ করে আবার একটু এক পাশে করার চেষ্টা করেছি, m1 r1 স্কয়ার প্লাস m1 h স্কয়ার প্লাস 2 m1 r1 h, মানে একটু রিঅ্যারেঞ্জ করেছি, আর কিছু করিনি। এটা রাখছি প্রথমে, আর এটা দ্বিতীয় ধাপে এটা রেখেছি, আর 3 নম্বর ধাপে এটা নিচে রেখেছি। কি ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে আমরা এবার 2 নম্বর ধাপে চলে যেতে পারি, মানে m2 ভরের কণা জড়তার ভ্রামক বের করতে পারি ওই একই রূপে। তাহলে ab অক্ষের সাপেক্ষে m2 ভরের কণা জড়তার ভ্রামক খেয়াল করো, এই দেখো m1 আছে কোণার ডান পাশে, এই cd এর ডান পাশে, আবার m2 আছে cd এর ডান পাশে। এই কারণে আগে ডান পাশের গুলো আগে বের করে আনছি, ডান পাশেরটা বের করে আবার ওই একই গুণ, এই দেখো r2 স্কয়ার প্লাস 2 r2h প্লাস h স্কয়ার, m2 আবার গুণ করেছি, আবার আলাদা করে নিয়েছি, m2 r2 স্কয়ার প্লাস m2 h স্কয়ার প্লাস 2 m2 r2h, মানে পুরোটা গুণ করে একটু আলাদা করেছি, রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে ab অক্ষের সাপেক্ষে cd এর ডান দিকে অবস্থিত কণাগুলো জড়তার ভ্রামক i1 হলে, মানে খেয়াল করো আমরা যদি cd এর ডান দিকে যতগুলো কণা আছে সবগুলোর ক্ষেত্রেই যদি আমরা জড়তার ভ্রামক নির্ণয় করি, তাহলে আমরা আসলে ওই উপরের এই ইকুয়েশনের মধ্যেই পাবো, একেবারে হুবহু এই ইকুয়েশনের মধ্যে পাবো। তাহলে আমরা ওই দুটো ইকুয়েশন আপাতত যোগ করি, যোগ করলে কি হবে m1 r1 স্কয়ার প্লাস m1 h1 স্কয়ার প্লাস 2 m1 r1 h প্লাস এই যে এতক্ষণ ab m2 ভরের কণা জড়তার ভ্রামক আর m1 ভরের কণা জড়তার ভ্রামক, এই দুটো যোগ করেছি। করে দেখো এখনো কিন্তু কাজ শেষ করিনি, আরো আছে, কিন্তু এরকম অসংখ্য কোটি কোটি কণা থাকতে পারে, আমার জানার বিষয় না সেটা। এরকম তুমি যত কণা থাকবে সেই কণাগুলোর সমষ্টি তুমি কি ওইভাবে কিন্তু বের করা যায় i1। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। তাহলে আমরা কি করেছি, আমরা প্রথমত এক্স যে সিডি যে পাঁচটা আছে এই এবি অক্ষের সাপেক্ষে সিডি এর ডান দিকে অবস্থিত কণাগুলো জড়তার ভ্রামক নির্ণয় করেছি। এবার আমরা যাবো বাম পাশে যে সমস্ত কণা আছে সেটার দিকে লক্ষ্য রাখবো। এই ক্ষেত্রে আমরা i1 এবং i2 পেয়েছি, আর ওই ক্ষেত্রে দেখো মাত্র আমাদের একটা মাত্র কণা কল্পনা করেছি m3। তাহলে এখানে m3 হতে পারে, m4 হতে পারে, m5 হতে পারে, m6, আর অনেকগুলো কণা কিন্তু হতে পারে, সেইগুলোকে আমাকে একত্রিত করতে হবে। তাহলে আমরা দেখি i2 ab অক্ষের সাপেক্ষে cd এর বাম দিকে অবস্থিত কণাগুলো জড়তার ভ্রামক যদি i2 হয়, বাম দিকে কি হয়েছে একটু এক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করে যেতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। বাম দিকের খেয়াল করো, আগে ছিল h প্লাস r1 h প্লাস r2, কিন্তু দেখো সিডি থেকে r3 দূরত্বে m বিন্দু আছে, তাহলে এই r3 বিন্দু কি এই r3 তে দূরত্ব এটা কি h এর মধ্যে আছে না? জি স্যার। তাহলে ওটার মধ্যবর্তী দূরত্ব কি হবে h মাইনাস r3 তার হোল স্কয়ার। এখানে ছিল r1 প্লাস h, এখন হবে h মাইনাস r3 তার হোল স্কয়ার। এটা বুঝতে অসুবিধা আছে? না স্যার, সমস্যা নাই। কারণ কি? কারণ হলো ওই r3 তো তার মধ্যবর্তী h এর মধ্যে আছে, তাহলে এটা বাদ দিতে হবে, কারণ এইখান থেকে এতটুকু দূরত্ব, মোট দূরত্ব হলো h, তাহলে এখান থেকে r3 বিয়োগ করলে আমি এই দূরত্বটুকু পেয়ে যাবো। এই কারণে আমরা সোজা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারি, আর কোনো কাজ নাই। এখানে যদি আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে আমাদের আর বারবার করা লাগবে না, কারণ a মাইনাস b স্কয়ারের ফর্মুলা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a এবং a স্কয়ার এবং b স্কয়ার আছে, শুধু মাইনাস 2ab আছে, এইজন্য আমরা ওইখানে একবারে হয়তো বসানোর চেষ্টা করব। এই দেখো m3 r3 স্কয়ার প্লাস m3 h স্কয়ার মাইনাস এই দেখো 2m3 r3 h প্লাস m4 r4 স্কয়ার প্লাস m4 h স্কয়ার মাইনাস 2m4 r4 h প্লাস ডট, শুধু এই 2ab এর আগে মাইনাস চিহ্ন দিয়েছি, 2ab এর আগে মাইনাস চিহ্ন দিয়েছি। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? না স্যার। গুড। তো এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে আমরা আমাদের মূল কাজ কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা জানি i সমান i1 প্লাস i2, কেন এই টোটাল জড়তার ভ্রামকের সমষ্টি আমরা এখন যোগ করলাম, অর্থাৎ বাম পাশেরটা এবং ডান পাশেরটা সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমরা মোট জড়তার ভ্রামক পাবো, ঠিক কিনা?
জি স্যার। আমাদের বাম হাতে যে টাকা আছে ডান হাতে যে টাকা আছে সবগুলো একত্রিত করলে আমাদের মোট টাকা। তাহলে আমরা একটু দেখে আসি আমাদের কি হয় যোগফলটা। এই যোগ করার সময় কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে ভুল হওয়ার সুযোগ আছে কিন্তু এক্ষেত্রে, কারণ অনেকগুলো যোগ, কখনো প্লাস কখনো মাইনাস। এই জন্য আগে I1 এর মান বসাই নাও, এরপরে I2 এর মান বসাও, ইজিলি করে ফেলতে পারো। এখন এই দেখো M1 R1 স্কয়ার প্লাস M1 H স্কয়ার, ওই I1 এর মানগুলো প্রথমে বসাইছি, পরে I2 এর মান এই যে মাথার উপরে রয়েছে এটা এখান থেকে কিন্তু তুলে নিয়েছি, আর কোনো কাজ করি। এবার এক সমপদগুলো একত্রিত করবো, সমপদগুলো এক জায়গায় নিয়ে আসবো। কি করি দেখো, I সমান M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস M3 R3 স্কয়ার প্লাস M4 R4 স্কয়ার। কি খেয়াল করেছো? জি স্যার। আবার দেখো, জি স্যার। প্লাস M1 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস M3 স্কয়ার M3H স্কয়ার প্লাস M4H স্কয়ার। এই দেখো এক জায়গায় নিয়ে চলে এসেছে M4H স্কয়ার প্লাস ডট ডট। তারপরে আরো আছে, এরকম হাজার হাজার কোণা আছে, কোটি কোটি কোণা থাকতে পারে। প্লাস এইবার দেখো আমি 2H কমন নিয়েছি, এর ভিতরে 2H, এখানেও 2H, এখানেও 2H, এখানেও 2H, এখানেও 2H আছে। আমি 2H একবারে কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমন নিয়ে আসতে চেষ্টা করেছি। কারণ কি, ফার্স্ট আছে M1 R1 প্লাস M2 R2, এরপরে কিন্তু আর মাইনাস আছে, এই কারণে মাইনাস দিয়ে আমি ব্র্যাকেটে রেখেছি। কারণ তুমি মাইনাস মাইনাস যখনই থাকবে তখন ব্র্যাকেটে না দিলে ওইটা কিন্তু ভুল হওয়ার সুযোগ থাকে। কি আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। গুড। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকেই চলে যাচ্ছি। তাহলে আমরা এর পরের ধাপে দেখি কি করেছি। পরের ধাপে কিছুই করিনি, এই যে 2H এর পরের যে অংশ এটা আমরা ধরেছি Q, M1 R1 প্লাস M2 R2 প্লাস ডট মাইনাস। এই দেখো তো এর সাথে জড়তার ভ্রামকের কোনো সম্পর্ক আছে কিনা? এই যে M1 R1 প্লাস M2 R2 এর সাথে কি জড়তার কোনো সম্পর্ক আছে না? এটার কোনো কিছুর সাথে সম্পর্ক আছে? আমরা জড়তার ভ্রামকের সাথে জানি MI সমান MR স্কয়ার অথবা MX স্কয়ার, মানে ভর এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল। কিন্তু এখানে এরকম কোনো পার্ট আছে দেখো তো, এই প্লাস 2H এর পরে অংশ আছে? না স্যার। না স্যার। তার মানে এর মধ্যে কিন্তু এগুলো নাই। আমরা যে M1 R1 স্কয়ার প্লাস MH স্কয়ার বা এরকম কোনো কিছু যদি পাই তাহলে আমরা সেগুলো কাউন্ট করতে পারছি, কারণ তার সাথে জড়তার ভ্রামকের সম্পর্ক আছে। কিন্তু দেখো 2H এর সাথে M1 R1 প্লাস M2 R2 এর কিন্তু কোনো সম্পর্ক নাই, এই কারণে ওই মানটা আমরা আলাদা করে ধরে রেখেছি, সেটা হচ্ছে Q। আর এই পাশে কি করেছি তোমরা একটু দেখো, M1 R1 M2 R2 M3 R3 এরকম ডট ডট Mn পর্যন্ত হতে পারে, এই কারণে আমরা MR স্কয়ার একবারে বসাই দিয়েছি, সামেশন MR স্কয়ার। তার মানে এই মানগুলো যতভাবে এক্সপানশন করা যাবে এইভাবে দ্রুত কিন্তু বাড়তেই থাকবে। M1 R1 M2 R2 M3 R3 একটা না এইভাবে কোটি কোটি ভাবে বাড়তে পারে। কিন্তু পরের ধাপে দেখো H স্কয়ার কিন্তু ফিক্সড, সবার সাথে H স্কয়ার আছে, H স্কয়ার ফিক্সড, এই কারণে H স্কয়ারকে বাইরে রেখেছি, সামেশন অফ M দিয়েছি। সামেশন অফ M কারণ কি, সামেশন অফ M মানে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 প্লাস ডট 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 Mn, এই কারণে আমরা সামেশন অফ M দিয়েছি। কি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝতে পারছি। এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের আসলে আমাদের মূল কাজের দিকেই কিন্তু চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, এবার একটু খেয়াল করো, এই যে 2H ওইটা রেখেছি, এই Q সমান 0 হলে, কারণ কি Q এর সাথে আমাদের মূল ইকুয়েশনের কোনো সম্পর্ক নাই। আমরা যে AB এবং CD যে জড়তার ভ্রামক নির্ণয় করবো যাদের সাপেক্ষে, তার সাথে Q এর কোনো সম্পর্ক নাই, এই কারণে Q সমান 0 হলে তাহলে আমরা টোটালটা ফেলে দিতে পারি। Q সমান 0 হলে কি এক নম্বর সমীকরণকে লিখতে পারি সামেশন অফ MR স্কয়ার প্লাস H স্কয়ার সামেশন M। কি লেখা যায় কিনা? জি স্যার। গুড। তাহলে আমরা আমাদের ইকুয়েশনের কাছাকাছি চলে গেছি। খেয়াল করো, এবার আমরা একটু ধরছি যে I সমান MR স্কয়ার। কেন? এইবার যদি আমি খেয়াল করি, আমরা যে পাথটা কল্পনা করেছিলাম দেখ যেটাই সমস্ত ভার কেন্দ্র যে সিডি, ওই সিডির উপরে একটা বিন্দু নির্ণয় করেছিলাম যেখানে জি বড় হাতের জি দিয়েছিলাম, ওটাই একটু ভার কেন্দ্র বলেছি। আর ওই ভার কেন্দ্রের সমস্ত ভর যদি কেন্দ্রীভূত থাকে তাহলে আমরা লিখতে পারি I সমান সামেশন অফ MR স্কয়ার। আর এই যে আরেকটা দেখো সামেশন অফ M সমান বড় হাতের M লিখতে পারি, কারণ বড় হাতের M মানে M1 প্লাস M2 প্লাস M3 এরকম কোটি কোটি কণার যোগফল।
ক্লিয়ার? জি স্যার। কারণ শুরুতেই বলেছিলাম পাতের ভর বড় হাতের এম দিয়ে ধরছিলাম, আর যেহেতু পাতের ভর বড় হাতের এম, তাহলে টোটাল পাতই আসলে বড় হাতের এম, মানে ওই সব কোণাগুলো সমষ্টি আছে এম, এই কারণে সামেশন অফ এম সমান বড় হাতের এম বসাইছে। এবার দেখো আমরা ইকুয়েশনে চলে এসেছি। সামেশন অফ এম আর স্কয়ার মানে আইজি প্লাস এম সামেশন এফ মানে বড় হাতের এম এইচ স্কয়ার। আমরা শুরুতেই যখন বলেছিলাম যে কোনো পাতের জড়তার ভ্রামক হবে ওই পাতের ভার কেন্দ্রগামী যে অক্ষ আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে তার সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওই পাতের মোট ভর এবং ওই সমান্তরাল যে পাত আছে সেই পাতের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমান, গুণফলের সমষ্টির সমান। এই যে এম এইচ স্কয়ার জি এম প্লাস আই সমান আই। বুঝতে অসুবিধা হলে কথা বলতে পারো। এই পর্যন্ত যদি সমস্যা নাই, তাহলে আমরা কিন্তু আমাদের যদি ছোট ছোট কিছু ধাপ চিন্তা করি, আমরা যদি এক নজরে বলি, একবারে রিভিউ করি, তাহলে আমরা একটা সিডি যে একটা অক্ষ কল্পনা করেছি আর একটা এবি অক্ষ কল্পনা করেছি এবং সিডি এবি এর মধ্যবর্তী দূরত্ব বলেছি এইচ। আর এই সিডি এর ডান পাশে অবস্থিত কণাগুলোর জড়তার ভ্রামক নির্ণয় করব, এরপরে বি এর মানে সিডি এর বাম পাশের কণাগুলোর জড়তার ভ্রামক নির্ণয় করব, আর এই দুই জড়তার ভ্রামক একত্রিত করব। একত্রিত করার পরে আমরা যে মানটা পাবো সেখানে শুধু কিউ এর মান শূন্য বসাবো, যাবে তাই অ্যান্সার। বুঝতে অসুবিধা? না স্যার। গুড, তাহলে কি পারা যাবে না? জি স্যার পারবো। তাহলে আমরা পরের 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 ধাপে কিন্তু চলে যেতে পারি নাকি? জি স্যার। গুড, তাহলে আমাদের পরে আরো একটা কোশ্চেন রয়েছে, একটু খেয়াল করলেই পারবো। যে কোনো ব্যাসের সাপেক্ষে একটি নিরেট গোলকের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়, যে কোনো ব্যাসের সাপেক্ষে। তো আমরা যে কোনো ব্যাসের সাপেক্ষে যদি একটি নিরেট গোলকের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করবো, তাহলে আমরা এখানে যে একটা ছবি আঁকাইছি, এখানে যদি আমরা কল্পনা করি, এই দেখো এই বড় একটা গোলক আছে, এই গোলকের মধ্যে আবার ছোট একটা গোলক আছে। এই বড় গোলকের দেখো ব্যাসার্ধ আছে বড় হাতের আর, আর ছোট গোলকের ব্যাসার্ধ হলো ও এক্স। আর এর উপরে এই যে মধ্যবর্তী যে গোলক আমরা একটু মোটা বোল্ড কালার দেখছো, এর যে কোনো একটা ক্ষুদ্র একটা অংশ হলো ডিএক্স। আর এবি হলো একটা এবি ব্যাসের যেটা সেটা হলো ব্যাসার্ধ হলো আর, এবি ব্যাসের যে গোলক তার ব্যাসার্ধ হলো আর, আর ছোট যে গোলকটা তার ব্যাসার্ধ হলো এক্স। আর আমরা ছোট্ট একটা অংশ কল্পনা করতেছি ডিএক্স এর, ওই যে বলেছে যে কোনো ব্যাসের সাপেক্ষে। তাহলে আমরা যে কোনো ব্যাসের সাপেক্ষে এখানে যদি একটা কল্পনা করি, ছোট্ট একটা অংশ কল্পনা করি, তার অংশের নাম হলো ডিএক্স। বুঝতে অসুবিধা? কি আমি আবার ক্লিয়ার করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ব্যাসের একটি গোলক রয়েছে যার ব্যাসার্ধ হলো আর, এবং এর মধ্যে আরেকটি গোলক আছে যার ব্যাসার্ধ হলো এক্স। আর এই এই এক্স ব্যাসার্ধের যে গোলক তার পরিধির উপর একটা বিন্দু ছোট একটু অংশ কল্পনা করি যার নাম হলো ডিএক্স। বুঝতে অসুবিধা? না স্যার। ওকে, তাহলে আমরা একটু করে ফেলতে পারি। মনে করি একটি গোলকের কেন্দ্র জি ও, একটি ব্যাস এ বি এবং ব্যাসার্ধ আর, এবং ভর আছে বড় হাতের। এই টোটাল বড় গোলক এ বি ব্যাসের যে গোলক, এর হলো ভর হলো বড় হাতের এম। আরো ধরা যাক গোলকগুলির একটি ব্যাসার্ধ এক্স এবং পুরুত্ব হলো ডিএক্স। এই যে গোলকগুলোর মধ্যে এই যে আরো গোলক, আরো অসংখ্য গোলক কিন্তু কল্পনা করতে পারি যে কোনো ব্যাসের সাপেক্ষে। তার মানে যে কোনো ব্যাস হতে পারে, ছোট হতে, এটা আরো এর ভিতরে আরো গোলক কল্পনা করতে পারি। তো এই যে গোলক ভিতরে যে গোলক তার পুরুত্ব কত বলেছি বলতো? ডিএক্স, পুরুত্ব মানে বেদ, প্রস্থ যেটা আমরা যদি কল্পনা করি ওটা হলো ডিএক্স। তাহলে আমরা একটু যদি আমাদের একটু এখান থেকে খেয়াল করতে হবে জড়তার ভ্রামক নির্ণয় করার সিস্টেমটা কি। প্রথমত ভর নির্ণয় করতে হবে আর মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল। তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব দেখো এক্স দেওয়া রয়েছে, এখানে এক্স আছে, তাহলে আমাকে ভর বের করে আনতে হবে। এই যে ও এক্স 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 ব্যাসার্ধের যে গোলক তার ভর নির্ণয় করে আনতে হবে। আর আমরা জানি ভর নির্ণয় করতে গেলে, গোলকের ক্ষেত্রে ভর নির্ণয় করতে গেলে একটু পথমলায় আসতে হয়, কারণ আমাদের এখানে ঘনত্বের একটা ফাংশন থাকে। তাহলে আমাদের সেই দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা জানি এটির আয়তন সমান ক্ষেত্রফল গুণ পুরুত্ব। তাহলে ক্ষেত্রফল কি?
4 পাই x স্কয়ার গোলকের ক্ষেত্রফল 4 পাই x স্কয়ার ইনটু dx প্রদত্ত অনায়াসে বের করতে পারি আমরা কিন্তু ভিতরের গোলকের ভর বের করতেছি, ভালো করে খেয়াল করতে হবে। আমরা শেষের দিকে হয়তো বড় গোলকের কাছে যেতে পারি, কিন্তু আপাতত আমরা ছোট গোলক যেটা আছে মাঝে সেই গোলকের আয়তন নির্ণয় করতেছি। ক্ষেত্রফল গুণ পুরুত্ব, তাহলে ক্ষেত্রফল কত বললাম 4 পাই r স্কয়ার, সরি 4 পাই x স্কয়ার। মানে আমরা যদি r দিতাম তাহলে r হতো, এখন x দিয়েছি বলে x স্কয়ার। তাহলে গোলকের ঘনত্ব রো হলে ভর হবে কি আমরা জানি কি আয়তন যদি এটা, তাহলে আমরা জানি আমরা যদি একটা গোলকের ঘনত্ব রো ধরি, তাহলে আমরা জানি রো সমান m ভাগ v, তাহলে m হবে রো ইনটু v। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আমরা জানি রো সমান m ভাগ v, তাহলে m হবে রো v। তাহলে দেখে আসি ওই যে গোলকের ঘনত্ব রো হলে ভর হবে দেখো এটা আছে আয়তন, ভর হবে রো v, এই দেখো রো আর v আছে এটা 4x স্কয়ার ইনটু dx, 4x স্কয়ার ইনটু dx। কথা বুঝতে না বলে বলো। স্যার বুঝতে পারছি। এখানে কোনো অসুবিধা থাকলে ক্লিয়ার করতে হবে, তা নাহলে পরে কিন্তু আবার বিপদে পড়বা। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমরা জানি গোলকের ঘনত্ব যদি রো হয়, না স্যার প্রবলেম নাই, বুঝতে পারছি। গুড। গোলকের ঘনত্ব যদি রো হয়, তাহলে ভর হবে রো ইনটু ভি, তাহলে রো এই পাশে রয়েছে আর ভি এর মান হচ্ছে 4 পাই x স্কয়ার ইনটু dx, 4 পাই x স্কয়ার ইনটু dx। অনায়াসে ওখান থেকে আমরা বড় হাতের m পেয়ে যাই 4 পাই x স্কয়ার রো dx। একটু সাজায় লিখেছি আর কিছুই না। তাহলে আমরা জানি কি যে কোনো ব্যাসের সাপেক্ষে এই গোলকের জড়তার ভ্রামক হবে di সমান 2/3 ইনটু ভর গুণ ব্যাসার্ধের স্কয়ার। প্রশ্ন মনে জাগতেই পারে, স্যার আমরা জড়তার ভ্রামক ফর্মুলা জানি I সমান mr স্কয়ার, আপনি এখানে 2/3 গুণ ভর গুণ ব্যাসার্ধের স্কয়ার কেন নিয়ে আসলেন? এই কথা বুঝাইতে পারছি আমি? স্যার আমরা এতক্ষণ জড়তার ভ্রামক করলাম I সমান mr স্কয়ার, কিন্তু এইখানে আপনি ফর্মুলা বসাচ্ছেন 2/3 গুণ ভর গুণ ব্যাসার্ধের স্কয়ার। মনে রাখতে হবে এই যে কোন গোলকের জড়তার ভ্রামক আমরা এতক্ষণ শিখেছি একটা অক্ষের সাপেক্ষে একটা দণ্ডের আরেকটা জড়তার ভ্রামক ছিল I সমান mr স্কয়ার, একটা ভর আছে মধ্যবর্তী দূরত্ব আছে, আর একটা গোলকের জড়তার ভ্রামক হবে 2/3 ভর গুণ ব্যাসার্ধের স্কয়ার। এটা আমরা এটাও বের করে প্রমাণ করে দেখাতে পারি। তোমরা যদি বই থাকে তোমাদের কাছে, এই বইটাই দেখবা যে এই যে জড়তার ভ্রামক আমরা যেটা নির্ণয় করতেছি, ঠিক এটা নির্ণয় করার আগের ফেজেই দেখবা যে এটা আছে। এটা কিভাবে 2/3 গুণ ভর গুণ ব্যাসার্ধের স্কয়ার আসে এটা তোমরা দেখতে পারবা। একই সাথে আমরা যদি একটা দণ্ডাকার কল্পনা করি, দণ্ডের মধ্যবিন্দুতে কল্পনা করি, সেখানেও আলাদা আলাদা জড়তার ভ্রামক আসে। সেখানেও তোমরা আমরা এর পরের ক্লাসে হয়তো আরো কিছু জড়তার ভ্রামক নির্ণয় করবো, তখন তোমরা কিন্তু এগুলো ক্লিয়ার হতে পারবে। আরো কি আমি কথা বুঝাইতে পারছি? জি স্যার। এখন এটা আপাতত তোমাকে মুখস্থ করতে হবে 2/3 ভর গুণ ব্যাসার্ধের স্কয়ার। তাহলে আমরা দেখি ভর কি আছে, তাহলে di সমান 2/3 4 পাই x স্কয়ার, ওই যে উপরেরটা 4 পাই x স্কয়ার রো dx ইনটু ব্যাসার্ধের স্কয়ার, মানে ওই ছোট গোলকের মধ্যবর্তী দূরত্ব হলো x, এই কারণে x স্কয়ার। কি ক্লিয়ার? জি স্যার। এবার যে কাজটা করব, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে পারি কার সাপেক্ষে, যদি আমরা প্রথম দেবের শেষ বিন্দু প্রথমে আছে 0 এবং এটা শেষে যদি আমরা এরকম ইন্টিগ্রেশন করতে পারি, ও এটা গুণ করেছি, খেয়াল করো এটা একটু গুণ করে নিয়েছি। এটা গুণ করলে কি হয় দেখো, 4 দুগুণে 8/3 পাই x স্কয়ার আছে, x স্কয়ার আছে x4 রো dx। তাহলে পরের লাইনে দেখো কি আছে, এই দেখো 8/3 পাই x4 রো dx, কারণ আমাদের গুণফল কিন্তু মিলে গেছে। এরপরে যখন আমরা ইন্টিগ্রেশন সমস্ত গোলকের জড়তার ভ্রামক এক টোটালটা যখন জড়তার ভ্রামক করব, তখন যেহেতু ওটা x ছিল এই কারণে ওটা ছোট হাতের r দিয়ে আমরা প্রকাশ করেছি। আমরা সমস্ত গোলকের জড়তার ভ্রামক 0 থেকে r পর্যন্ত যদি আমরা এক্সটেনশন করি, এই যে rটা এটা আমরা যে কোনো মান হতে পারে, এটা আমার বড় হাতের r হতে পারে, ছোট হাতের r হতে পারে, আমি যে পর্যন্ত কল্পনা করব প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, সেটা হচ্ছে এটা ভাবে আমরা ইন্টিগ্রেশনটা করেছি। তাহলে আমরা একটু দেখে আসি কিভাবে আমরা এটা পেতে পারি। ইন্টিগ্রেশনটা একটু করে দেখি। আমরা এর মধ্যে শুধুমাত্র x এর ইন্টিগ্রেশন করতে পারবো, এই কারণে যেহেতু dx এর সাপেক্ষে, এই যে dx এর সাপেক্ষে, এই কারণে আমরা এই বাদ বাকিগুলো বের করে নিয়েছি। 8/3 পাই রোটা বের করে নিয়েছি আর এটা রেখে দিয়েছি।
এবার আমরা একটু বসাই দেখি 8/3 পাই রো আর 5/5। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটাকে দিবে, এই জায়গা থেকে যদি ইন্টিগ্রেশন করে পরের যে লাইনটা পাবো সেটা কত হবে তোমরা কি বলতে পারবা? Sir, x to the power 5/5. ইয়েস, x টু দি পাওয়ার 5/5। আর যেহেতু 0 রয়েছে আর r রয়েছে, তাহলে আমরা একবার বসা দিতে পারি r 5/5। আমরা কিন্তু একবারেই কমপ্লিট করতে পারি এটা। এই দেখো r 5/5, যেহেতু x 5/5, তাহলে x এর মান r এর x এর জায়গায় r বসছে, তাহলে r 5/5। কি বোঝা যায়? জি স্যার। গুড। তার মানে আমরা কিছুই করিনি, জাস্ট জি স্যার। ইন্টিগ্রেশন করেছি, মানটা একবার ইনপুট দিয়েছি। তাহলে আমরা যেটা পাই সেটা হলো ওই আগের লাইনটা এখানে ট্রান্সফার করেছি। তাহলে এখানে আমরা দেখো 8/15, খেয়াল করো, এই 8 3 5 15, এই পাই রো আর 4 আর 5 এটা বসাই দিয়েছি। এটাই আমার অ্যান্সার হয়ে যেতে পারতো, কিন্তু এর মধ্যে আমার ওই যে আরটা, এই আরটা আসলে বড় হাতের আর দিলে ভালো হতো। এখানে আমি ছোট হাতের আর দিয়েছি, এটা ছোট হাতের আর না দিয়ে বড় হাতের আর দিলে ভালো হতো, কারণ ওই বড় হাতের ব্যাসার্ধটা আর ছিল। তাহলে একটু খেয়াল করো, এটাকে আমরা যদি 2/8 এটা কল্পনা করো, 8/15, এটাকে যদি আমরা লিখি 2/5 4/3, কোনো অসুবিধা আছে? না স্যার। আমাদের টার্গেট 4/8। এটার একটা দেখো, একটা আমাদের একটা ইসের দিকে যাচ্ছি, একটা আয়তন বের করেছি 4/3 পাই আর কিউব, একটা আয়তন বের করেছি, সাথে আবার একটা রো আছে। তাহলে আয়তন গুণ রো মানে আবার একটা জিনিস পাওয়ার সমান আছে, ভর পাওয়ার সমান আছে। এই বড় যে বৃত্ত ছিল সেই বৃত্তের ভর আমরা পেয়ে যেতে পারি। খেয়াল করে দেখো, এই দেখো পেয়ে গেছি 2/5 বড় হাতের m r স্কয়ার। তোমরা যখন করবা এখানে ছোট হাতের আর না, এখানে বড় হাতের আর দিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। বড় হাতের আর সব জায়গায় বড় হাতের আর দিবা, কারণ এটা বড় গোলকের জন্য কল্পনা করেছি। তাহলে 2/5, এই 2/5 4/3 পাই আর কিউব ইনটু রো। ওই যে আমরা যদি ভর সমান রো গুণ ঘনত্ব গুণ রো, মানে রো সমান m/v, তাহলে m সমান রো ভি। এই দেখো, এটা আছে রো আর এটা আছে ভি, 4/3 পাই আর কিউব, তাহলে এটা আছে বড় হাতের m, 2/5 m r স্কয়ার। কি বুঝতে অসুবিধা? না স্যার। গুড। তাহলে আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি, ওখানে আমরা ধরে নিয়েছি। দেখো, বড় হাতের m সমান 4/3 পাই আর কিউব রো। তাহলে আমরা এটি হলো জড়তার ভ্রামকের রাশিমালা। কি কোনো কোশ্চেন আছে? না স্যার। গুড। তাহলে এবার আমরা একটু চক্রগতির ব্যাসার্ধটা নির্ণয় করে আসি। আমরা চক্রগতির ব্যাসার্ধ যদি নির্ণয় করতে পারি, তাহলে দেখি চক্রগতির ব্যাসার্ধ কে হলে আমরা জানি I সমান mk স্কয়ার। ভালো করে খেয়াল করে শোনো, I সমান কি বললাম? I সমান m বড় হাতের m k স্কয়ার, mk স্কয়ার। তাহলে I এর মান আছে বাম পাশে। I এর মান কত খেয়াল করো, I এর মান এই যায় 2/5 mr স্কয়ার। তাহলে 2/5 mr স্কয়ার সমান বড় হাতের mk স্কয়ার একবার বসাতে পারি আমি, পারি কিনা? এই যে mk স্কয়ার সমান 2/5 mr স্কয়ার, কারণ I সমান mk স্কয়ার, এই I এর মানটা বসাইছি আর mk স্কয়ার আছে। যেহেতু চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করবে, এই কারণে চক্রগতির ব্যাসার্ধ বাম পাশে রেখেছি, বা k স্কয়ার সমান এই m আর m কাটাকাটি করে 2/5 r স্কয়ার। তাহলে পরের ধাপে চলে যাও, k সমান r, kটা যদি এই পাশে ট্রান্সফার করি, স্কয়ার কে স্কয়ার r স্কয়ার কেটে যায়, আর এই 2/5 এর রুট হয় 2/5 রুট। বুঝতে অসুবিধা? না স্যার। না স্যার। গুড। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি, অর্থাৎ একটা জড়তার ভ্রামক নির্ণয় করেছি, আবার আমরা একটা চক্রগতির ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করে রেখেছি। জড়তার ভ্রামক ছিল 2/5 mr স্কয়ার, আর চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে r সমান r * 2/√2/5। তোমাদের এই কোশ্চেন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের গ বিভাগের জন্য আসতে পারে, খ বিভাগের জন্য আসতে পারে, আবার ক বিভাগের জন্য কিন্তু আসতে পারে। কুইজ কোশ্চেন, কুইজ কোশ্চেনে বলে দিতে পারে যে কোনো ব্যাসের চক্রগতির ব্যাস, যে কোনো ব্যাসের একটি গোলকের চক্রগতির ব্যাসার্ধের রাশিমালা কোনটি, ছোট্ট করে একটা কোশ্চেন করে দিল যে রাশিমালা কোনটি, তখন কিন্তু তোমাকে শুধু এই রাশিমালাটা লিখে আসতে হবে, k সমান r/√2/5। কি পারা যাবে? জি স্যার। গুড। তাহলে আমরা একটু দেখি আমাদের আজকের আলোচনা সূচিতে আর কিছুই নাই। তাহলে কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? এই পড়া সংক্রান্ত কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা দেখি, এখানে প্রতিদিন আমরা একটু বাড়ির কাজ রাখি। বাড়ির কাজের মধ্যে গসের ডাইভারজেন্স তত্ত্ব বর্ণনা প্রতিপাদন করো। আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম, 1 নম্বর অধ্যায়ে যে ভেক্টর অধ্যায় পড়েছিলাম, ওখানে 3টা উপপাদ্য আছে। অলরেডি এর আগের ক্লাসে আমরা তোমাদের 2টা
বাড়ির কাজ দিয়েছিলাম, আজকে আরেকটা বাড়ির কাজ। অর্থাৎ এই যে আমরা যেটা পড়ি এবং বাড়ির কাজ, এগুলো যদি তোমরা মিলাই পড়তে পারো, আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি যে তোমাদের আসলে এই বইয়ে তেমন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এই জন্য তোমাদের এই বাড়ির কাজ যেটা আমি রেখে দিই, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো ঠিক আছে, তো রেফারেন্স বই আমরা প্রতিদিনই কিছু বই আমরা বলি যে এই বইগুলো তোমাদের পড়তে হবে। তাহলে আমরা যে এই যে আজকে যে কোনো ব্যাসের জড়তার ভ্রামক নির্ণয় করলাম, এটা যদি তোমরা বইয়ে দেখো তাহলে দেখবা যে বইয়ের এর আগেও আরো অনেকগুলো জড়তার ভ্রামক নির্ণয় করা আছে। আমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ আমাদের আরো একটা ক্লাস আছে, সেই ক্লাসে কিন্তু আমরা আরো জড়তার ভ্রামক নির্ণয় করা শিখবো। এই জন্য তোমাদেরকে অনুরোধ করবো, এই জড়তার ভ্রামক সংশ্লিষ্ট যে ইনফরমেশন গুলো আছে সবগুলোই তোমাদের দেখো। আমরা অনেকগুলো ইনফরমেশন এখানে পড়েছি। এই জন্য এই বই থেকে তোমরা যদি বই থাকে যে কোনো একটা বই, তাহলে তোমাদের ওই বইগুলো মিলাই নিলে তোমাদের জন্য সুবিধা হবে। কারণ আসলে এটাই যা স্পেসিফিক আসবে এটা কিন্তু আমরা বলতে পারি না, যে কোনো একটা আসতে পারে। এই জন্য আমরা কিন্তু প্র্যাকটিস করতেছি, যদি ওই প্র্যাকটিসের ফলশ্রুতিতে অন্যগুলো যদি আসে সেটা আমরা যেন লিখতে পারি। তো ধন্যবাদ তোমাদেরকে। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আমরা দেখতে দেখতে ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা বেশ কিছু ক্লাস কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি। আর তোমরা যারা আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করছো, তারা আমি বারবার একটা কথা বলি, তোমরা যদি খাতা পত্র বই খাতা নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, তাহলে আর এইগুলো যদি আমরা যখন ধাপ ধাপ শেষ করি, আর সেইগুলো যদি তোমরা তোমাদের মতন করে ধাপে ধাপে শেষ করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে আর কিন্তু বারবার কিন্তু এগুলো পড়তে হবে না। কারণ আমরা আসলে ফিজিক্স যখন পড়ি তখন এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না। এগুলো কিন্তু তোমাকে ধাপে ধাপে করলে, হাতে কলমে যখন করবা তখনই কিন্তু তুমি শিখতে পারবা। কিন্তু আমাদের হয়তো হাতে কলমে শেখাতে পারছি না তোমাদেরকে, এই বিশ্বব্যাপী যে করোনা, এই করোনার প্রাদুর্ভাবের কারণে। তো আমরা যখন অফলাইনে আবার ক্লাসে আসবো, আমরা যখন ক্লাস শ্রেণী কক্ষে আসবো, তখন এই জিনিসগুলো যদি তোমরা মিলাই পড়তে পারো, আমার বিশ্বাস তোমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না। তো তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবা, করলে দেখবা যে তোমাদের এইখান থেকে বেশ উপকার হচ্ছে। তো ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষে একটা কথা বলবো তোমাদেরকে, যে করোনার মধ্যে তোমরা ক্লাস করছো রেগুলার, এবং এই যে ক্লাস তোমাদের বইয়ের যে এইগুলো আছে এগুলো তোমরা দেখার, খুঁটিনাটি বিষয়গুলো দেখার চেষ্টা করছো, এর জন্য অবশ্যই তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ এখন যে পিরিয়ড চলছে, এই পিরিয়ডে কিন্তু অনেকেই আছে গা ভাষায় চলছে, তারা কিন্তু অ্যাটলিস্ট কিন্তু পিছায় যাচ্ছে। কিন্তু তোমরা যারা এই নিয়মিত ক্লাসের সাথে আমাদের এই যে ক্লাস, যে আমরা যে কার্যক্রমের সাথে তোমাদেরকে সংযুক্ত করার চেষ্টা করছি, এটাকে যদি তোমরা শুধু সংযুক্ত না, এটাকে যদি তোমরা সিরিয়াসলি নিতে পারো, আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া রেখো।